ঘরের রং, বাচ্চাদের যে ঘর যার মধ্যে কিচেন অর্থাৎ রান্নাঘর রয়েছে, অতিথিদের থাকার ঘর, বিবাহিত ব্যক্তির ক্ষেত্রে একটা মানি ম্যাগনেট হিসেবে কাজ করে। তার কৌতূহল ওই ঘরের যে মালিক, খাটের উপস্থিতি, বেডরুমের ভেতরে এই জিনিসপত্রগুলির কোথায় অবস্থান, আপনার মাথা, এই দুটো মাথা দিয়ে বিছানার উপর ঘুমাচ্ছে। বাস্তুর প্রচুর জটিলতা, শাস্ত্রে নিষিদ্ধ, তার বিপরীতেই সেখানে রান্নাঘর রয়েছে, পরিত্যাগ করতে হবে। উত্তর দিকে মাথা দিয়ে তুলে লোহার তৈরি যে সমস্ত খাট বা কোন রকম লাইট বা আলোর ব্যবস্থা থাকে, মূলত শোয়ার ঘরে খাওয়ার জলের কোন রকম ট্যাঙ্কি, শোয়ার ঘরের রং, ইন্টেরিয়র ডেকোরেশন ঘরের ভেতরে করার ক্ষেত্রে কাঁচের বেশি ব্যবহার শুরু হয়েছে। ব্যবহারে ঘর সাজানো না হয় বাচ্চা, অবিবাহিত, যেগুলি আপনাদের গৃহ থাকার জায়গার ক্ষেত্রে প্রযোজ্য। জয় মা। আজকে বাস্তু বিষয়ক আলোচনা করব। যেরূপে জ্যোতিষ বা তন্ত্রের পৃথক পৃথক শাস্ত্র বলে উল্লেখিত করা যায়, বাস্তু তদনুরূপ কোনো নির্দিষ্ট বিদ্যা বা নির্দিষ্ট কোনো রীতি নয়, ঠিক তৎসদৃশ্য এটা আরেক প্রকার শাস্ত্র। মানে যেরূপে জ্যোতিষ শাস্ত্র বা তন্ত্র শাস্ত্রের কথা উল্লেখ করা যায়, বাস্তু হচ্ছে ঠিক তদনুরূপ ভিন্ন এক প্রকার তৃতীয় স্তরের শাস্ত্র। কিন্তু বিষয়টা হচ্ছে বাস্তুর সঙ্গে জ্যোতিষ এবং তন্ত্রের একটা সম্পৃক্ততা রয়েছে, একটা সিমিলারিটি রয়েছে। কি এই বিষয়টা? বাস্তুর ক্ষেত্রে কিছু নির্দিষ্ট জ্যামিতিক ফর্মুলা রয়েছে, কিছু নির্দিষ্ট সূত্র রয়েছে। সেই সূত্র ভিত্তিক আলোচনা বা অন্যান্য সমস্ত কিছু, কোন ঘরের রং, তার দিক, তার আয়তন, তার আকৃতি, তার প্রভাব এবং কিভাবে দোষ সমন্বিত বা দূষিত বা দোষ যুক্ত বাস্তু হতে তাকে কিভাবে করে প্রতিকার করা যায়, এই সমস্ত বিষয়ের আজ আলোচনা করব। তার মধ্যে আজকে বেডরুম অর্থাৎ শোয়ার ঘর, শয়ন কক্ষ যেটাকে বলা হয়, এই বেডরুম বিষয় এবং তার সঙ্গে চাইল্ডস রুম অর্থাৎ বাচ্চাদের যে ঘর, ছোট ছোট ছেলে মেয়েদের যে ঘর, সেই ঘরের বাস্তু। কারণ বাস্তুর তো অনেক বড় একটা বিষয়, যার মধ্যে বাথরুম আছে, যার মধ্যে কিচেন অর্থাৎ রান্নাঘর রয়েছে, শৌচালয় রয়েছে, এর মধ্যে পাতকুয়ো, জলাধার, নলকূপ, ছাদ, সিঁড়ি, ঠাকুর ঘর, অনেক কিছু এর মধ্যে রয়েছে, যেগুলোর প্রত্যেকটার ভিন্ন ভিন্ন বাস্তু ধরন রয়েছে, সূত্র রয়েছে। সব একটা ভিডিওর মধ্যে আনতে গেলে ভিডিও অত্যন্ত দীর্ঘ হয়ে যাবে, আলোচনা সেইভাবে স্পষ্ট রূপে করা যাবে না। তাই বাস্তু বিষয়ক আজকে প্রথম ভিডিও, যার মধ্যে শয়ন কক্ষ মানে বেডরুম আর চাইল্ডস রুম বা চিলড্রেন্স রুম অর্থাৎ বাচ্চাদের ঘর বিষয়ে আলোচনা করব। পরপর 4টে ভিডিওতে আপনারা এই সিরিজটা দেখতে পারবেন, যে 4টে ভিডিও নিয়ে একটা ক্রমানুগতিক আলোচনায় এই বাস্তুটাকে ভেঙে ভেঙে আলোচনা করা হবে। তো প্রথম ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই বাকি ভিডিওগুলির মতন আপনাদের কাছে অনুরোধ করব, যারা যারা প্রথম বা নতুন আমার চ্যানেলটি দেখছেন, এই চ্যানেল এবং চ্যানেলের সব ভিডিওগুলি আপনাদের কাছে যদি গ্রহণযোগ্য বলে মনে হয়, উপযুক্ত বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটা প্রেস করুন, যাতে নতুন ভিডিও পোস্ট হলেই তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। আর প্রতিনিয়ত সাপ্তাহিক লাইভ এবং নানান ভিডিওর মধ্যে দিয়ে যেরকম ভাবে আমি যুক্ত হয়ে রয়েছি আপনাদের সাথে, সেটা অবশ্যই চলতে থাকবে। আজকে বাস্তু বিষয়ক আলোচনায় যাব। তার পূর্বে আরো একটি বিষয় জ্ঞাত করতে হবে আপনাদের, যে যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, জ্যোতিষ সমস্যা হোক, তন্ত্রগত তান্ত্রিক বা তন্ত্রোক্ত কোনো সমস্যা হোক, বা জীবনের যে কোনো প্রকার জ্যোতিষ পুষ্টি বিচার, নতুন কুষ্টি তৈরি থেকে শুরু করে জন্মছক বিশ্লেষণ অথবা তন্ত্র জ্যোতিষ বাস্তু সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের জন্য যারা যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বর এবং ডেসক্রিপশনে দেওয়া যে নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেই নম্বরে বেলা 12টা থেকে রাত 8টার মধ্যে প্রতিদিন ফোন বা মেসেজের মাধ্যমে অনলাইন অফলাইন যে পরিষেবাগুলি আছে সেগুলি সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং অবশ্যই সেই পরিষেবা অনুসরণ করলে আমার সঙ্গে সরাসরি সাক্ষাৎ বা টেলিফোন কনভারসেশন অনলাইনেও আপনারা পরিষেবার লাভ নিতে পারবেন। এবার মূল আলোচনার মধ্যে প্রবেশ করছি।
বাস্তু, যে বাস্তুর শাস্ত্রের শুধুমাত্র একটা অধ্যায়, শোয়ার ঘর, শয়ন কক্ষ, এটা প্রথমে আলোচনা করব। তারপর চিলড্রেন্স রুম, বাচ্চাদের ঘর, অতিথিদের থাকার ঘর, অর্থাৎ সমস্তটা ভেঙে ভেঙে আসবো। প্রথমে বাস্তুর ক্ষেত্রে শোয়ার ঘরে যদি যাই, দেখুন শয়ন কক্ষ বা শোয়ার ঘর, বেডরুম, এটা সম্পূর্ণরূপে নির্ভর করে সেই ব্যক্তির ওপর যার ঘর আপনি নির্মাণ করছেন। কেন বললাম এই কথাটা? প্রত্যেক ব্যক্তির নিজস্ব জন্ম ছক আছে, তার নিজস্ব রাশি, লগ্ন, নক্ষত্র, তার নিজস্ব গ্রহাবস্থান এক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ এটা যদি সামগ্রিক বাস্তু হতো, অর্থাৎ এটা যদি রান্নাঘর, শৌচালয়, সিঁড়ি, ঠাকুর ঘর বা কোনো কমন প্যাসেজ হতো, তাহলে হয়তো আমি এতখানি ওই ব্যক্তি কেন্দ্রিক বিষয়ের উপর জোর দিতে বলতাম না। কিন্তু এটা শয়ন কক্ষ। সবসময় মাথায় রাখবেন, বাস্তুর ক্ষেত্রে বেডরুম বা শয়ন কক্ষ, শোয়ার ঘর, যেভাবে দুজন বিবাহিত ব্যক্তির ক্ষেত্রে দাম্পত্য বা সাংসারিক জীবনের ক্ষেত্রে কলহ, দাম্পত্য ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের বৃদ্ধি বা সেগুলোর হ্রাস, দাম্পত্য বিরোধ বা অতিরিক্ত বহির্ভূত, বিবাহ বহির্ভূত সম্পর্ক, এরকম অনেক কিছুকে নিয়ন্ত্রণ করে। ঠিক যেভাবে আপনার লকার বা আলমারি বা অর্থ, টাকা পয়সা, গয়না রাখবার স্থান বা নির্দিষ্ট স্থান, যেভাবে আপনার ঘরের অর্থের যে মানি ফ্লো, অর্থাৎ একটা মানি ম্যাগনেট হিসেবে কাজ করে আর্থিক গতি বৃদ্ধির জন্য, ঠিক সেরকম বাস্তুর ক্ষেত্রে শোয়ার ঘর, বেডরুম তিনটি বিষয়কে প্রভাবিত করবে। প্রথমত আপনার দাম্পত্য ক্ষেত্র, দ্বিতীয়ত অবশ্যই সেই ব্যক্তির শরীর স্বাস্থ্য, আর তৃতীয়ত কি সেই ব্যক্তির কর্মক্ষেত্র। কর্মক্ষেত্র বলতে তার কাজের প্রতি আগ্রহ, তার কৌতূহল, তার অলসতা, তার পরিশ্রমিক ভাবধারা, এই সমস্ত কিছুকে প্রভাবিত করবে। এবং শোয়ার ঘর হচ্ছে ব্যক্তির, ওই ঘরের যে মালিক বা যে থাকবে, শোবে, ঘুমোবে, তার এবং অন্যান্য বসবাসকারী বাড়ির যে সমস্ত গৃহে রয়েছেন তাদের একান্ত একটা ব্যক্তিগত জায়গা। প্রথমত একটা বিষয় মাথায় রাখতে হবে, শোয়ার ঘরে অর্থাৎ বেডরুমে খাটের উপস্থিতি। বেডরুমে কি কি বিষয় থাকে? খাট থাকে, আলমারি থাকে, আর ছবি, সাজানোর জিনিসপত্র, নানান কিছু থাকতে পারে। বাস্তুর ক্ষেত্রে এবার কি কি বিষয় থাকছে, এই জিনিসপত্রগুলির কোথায় অবস্থান, কি প্রভাব বিস্তার করবে, সেগুলো ধীরে ধীরে আলোচনা করবো। আচ্ছা, প্রথমেই যেটা বলছি যে শোয়ার ঘরের খাট, বিছানা, এটা বলতে গেলে প্রথমে এমন ভাবে সেটাকে আপনি স্থাপন করবেন যাতে করে আপনার মাথা এবং ঘরের দরজা এই দুটো প্যারালালি, এক সরল রেখায় সমান্তরাল ভাবে না থাকে। অর্থাৎ মূল যে প্রবেশদ্বার আপনার বেডরুম বা আপনার শোয়ার ঘর, যে পার্সোনাল রুম, সেখানে হবে যে দরজা দিয়ে আপনি প্রবেশ করছেন, সেই দরজা দিয়ে প্রবেশ যেদিক দিয়ে করছেন ঠিক সেই দিকেই দরজার দিকে আপনি মাথা দিয়ে বিছানার উপর ঘুমাচ্ছেন। এই বিষয়টাকে প্রথমেই পরিহার করতে হবে। কারণ আপনার ঘরের যে দরজা, সেটা পূর্বমুখী দরজা হোক, বেডরুমে প্রবেশের যে দরজাটা শয়নকক্ষে, সেটা পশ্চিমে হোক, দক্ষিণে হোক, সবসময় মাথায় রাখতে হবে এই দিক থেকে সমস্ত কিছুর ফ্লো বা সমস্ত কিছুর একটা আগমন ঘটবে। এবার আপনি যদি প্রথমে কোনো বিষয়ে ঢুকতে না ঢুকতেই তার সামনে একটা বড় কিছু স্থাপন করে দেন, সেটা তার বাধক হিসেবে কাজ করবে। আমি খুব সরলভাবে, খুব স্বাভাবিকভাবে বিষয়গুলো বলে দিয়ে যাচ্ছি, কারণ বাস্তুর প্রচুর জটিলতা, প্রচুর তার দিক নির্দেশন, তার ডিগ্রি, তার কোণ, তার ব্রহ্মস্থান নিরূপণ করা অনেক বিষয় রয়েছে। এটা খুব বিস্তৃত বাস্তুর বিষয়টা। সেই কারণে যতটা সহজ বা সরল ভাবে আপনাদের সামনে উপস্থাপন করা যায় আমি কেবল সেইটুকুই করছি। তো এমন ভাবে খাটটা পাতবেন বা বিছানা রাখবেন যাতে আপনার ঘরের দরজা আর সেই খাটের মাথা বা তার পায়ের দিকের অংশ, সেটা যাতে কোনোভাবে তার এক প্যারালাল বা সমান্তরালে না থাকে। আর প্রত্যেকেই জানে উত্তর দিকে মাথা দিয়ে শোয়া, ঘুমানো শাস্ত্রে নিষিদ্ধ, তাই সেই দিকে মাথা দিয়ে ঘুমানোর বিষয় পরিত্যাগ করতে হবে। এবার আপনি যেদিকে মাথা দিয়ে ঘুমোচ্ছেন দেখা যাচ্ছে যে সেই দিকেই তার পাশের যে দেওয়ালটি রয়েছে তার বিপরীতেই সেখানে বাথরুম রয়েছে।
তার বিপরীতেই সেখানে রান্নাঘর রয়েছে, তার বিপরীতে সেখানে ঠাকুর ঘর রয়েছে, সবকিছু চলবে। এক্ষেত্রে শুধুমাত্র শৌচালয় বা বাথরুম যদি থাকে সেদিকে মাথা দিয়ে শোয়ার বিষয়টাকেও পরিত্যাগ করতে হবে। পূর্ব দিকে মাথা দিয়ে যদি বিছানায় শোয়া যায় এটা নিশ্চিত রূপে সর্বোত্তম। পশ্চিম বা দক্ষিণ দিকেও চলবে, শুধুমাত্র উত্তর দিক পরিত্যাগ করতে হবে। উত্তর দিকে মাথা দিয়ে শুলে গৃহে আর্থিক ক্ষেত্রে শারীরিক অসুস্থতার জন্য অর্থ ব্যয় নিশ্চিত হয়ে যায়, তাই এই দিকটি পরিত্যাগ করতে হবে। এবার লোহার তৈরি যে সমস্ত খাট সেগুলো ব্যবহারের থেকে বিরত থাকতে হবে। প্রথমেই স্টিল বা লোহার তৈরি খাট ব্যবহার থেকে বিরত থাকতে হবে, কারণ এই স্টিল বা লোহার খাটের ব্যবহার এটা মডার্নাইজ যুগ বা সময়তে অধিক মাত্রায় প্রচলন ঘটেছে, কিন্তু স্বাভাবিকভাবে শাস্ত্রে উল্লেখিত কাঠ দ্বারা নির্মিত যে খাট বা শয্যার স্থান যেগুলো সেইগুলোই ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে, যার জন্য এগুলো সেই বাস্তুর ক্ষেত্রে বাস্তু দোষ সৃষ্টিকারী বা বৃদ্ধিকারী উপাদান হিসেবে কিন্তু কাজ করবে। এবং আপনি যেখানে মাথা দিয়ে শুচ্ছেন আপনার ঠিক মাথা বা মুখের উপরে যদি ফল সিলিং বা কোনো রকম লাইট বা আলোর ব্যবস্থা থাকে এটাকেও বন্ধ করতে হবে। অর্থাৎ রাত্রেবেলা যেদিকে আপনি মাথা দিয়ে ঘুমোবেন, শয্যা গ্রহণ করবেন, ঠিক আপনার মাথার উপরে সেই বরাবর কোনো যদি স্পটলাইট হোক বা কোনো আলো হোক যা উপস্থিত যদি থাকে বা এরকম কোনো পরিকল্পনা থাকে লাগাবার জন্য, এটা পরিত্যাগ করতে হবে। আলো এমন ভাবে রাখবেন যাতে আপনার ছায়া ওই আলোর দ্বারা কোনো প্রতিবিম্ব বা ছায়া না সৃষ্টি হয়। এবার শোয়ার ঘরে মূলত জল রাখা অনেকের অভ্যাস। কি কি রাখা যায়? শোয়ার ঘরে আবার জলের বিষয় পরিত্যাগ করতে হবে। অনেকে এবার বলতে পারেন যে রাত্রে ঘুমানোর সময় মাথার কাছে জল রেখে শোয়ার রীতি বহু পুরনো, আমি এই জল রাখার কথা বলছি না। মূলত শোয়ার ঘরে খাওয়ার জলের কোন রকম ট্যাঙ্কি, কোন রকম জল সঞ্চয় করে রাখা কোনো পাত্র, এইগুলো রাখার থেকে, জল খাওয়ার ফিল্টার এগুলো রাখার থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয়ত, এছাড়া শোয়ার ঘরে যদি ঠাকুর বা ভগবানের কোনো ছবি, ভগবানের কোনো মূর্তি বা ঠাকুরের আসন ইত্যাদি রাখবার মতন পরিকল্পনা থাকে এইটাকেও পরিত্যাগ করতে হবে। শোয়ার ঘরের রং হালকা গোলাপি অথবা হালকা হলুদ বা যতটা পারা যায় হালকা বর্ণের রাখতে হবে। সেটা সাদাটে বা হলুদাভ বা গোলাপি লাল, এগুলোর একদম হালকা যে সমস্ত শেডগুলি রয়েছে রঙের সেগুলির ব্যবহার অধিক মাত্রায় করতে হবে। শোয়ার ঘরে ড্রেসিং টেবিল এমন ভাবে রাখবেন না যাতে আপনার যে প্রতিবিম্ব শোয়ার সময় বিছানায় সেটা তার মধ্যে পরিস্ফুট হয়। এবার আরেকটা কথা বলি, বর্তমানে ইন্টেরিয়র ডেকোরেশন ঘরের ভেতরে করার ক্ষেত্রে কাঁচের বেশি ব্যবহার শুরু হয়েছে। কিছু এমন ডেকোরেটিভ আইটেমস উঠেছে যেগুলি কাঁচের মতন খুব গ্লসি, কিন্তু গ্লসির মধ্যে অতিরিক্ত যদি গ্লসি হয়ে যায় যেটাতে গ্লাস কাঁচের মতন একদম ঝকঝকে আপনি সামনে দাঁড়ালে নিজেকে দেখতে পাচ্ছেন, এই জাতীয় কোনো জিনিস যদি হয় তার দ্বারা ঘর সাজানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা আমি দিচ্ছি না, কিন্তু বেডরুম বা যেখানে আপনি ঘুমোবেন আপনার সমানে আপনার সামনে যাতে এই রকম কোনো দ্রব্যের ব্যবহারে ঘর সাজানো না হয় যেখানেও আপনার প্রতিবিম্ব ফুটে উঠবে। যদি সামনে কোনো ড্রেসিং টেবিল, কোনো আয়না, কোনো কাঁচ, কোনো গ্লসি এমন বস্তু দ্বারা ডেকোরেশন বা ইন্টেরিয়র করা হয় বা থাকে যেখানে আপনি ঘুমোলে বা বিছানায় শয্যা গ্রহণ করলে আপনার যে প্রতিবিম্ব বা আপনার ছবি বা আপনি নিজেকে সেখানে স্পষ্ট রূপে দেখতে পাচ্ছেন, এরকম যদি হয়ে থাকে এক্ষেত্রে অলসতা বৃদ্ধি পায়। কাজের ক্ষেত্রে কাজের যে স্ফূর্তি চুস্তি এগুলো শরীর থেকে হ্রাস পাবে এবং কাজের ক্ষেত্রে অলসতার মাত্রা বৃদ্ধি পাবে। যদি ড্রেসিং টেবিল বা আয়নার ব্যাপার থাকে সেটাকে কোনো হালকা কাপড় দিয়ে আপনি ঢেকে দিতে পারেন, ব্যবহারের সময় সেটা খুলবেন তারপর ঢেকে রাখবেন। কিন্তু যদি সারা ঘরে এরকম বেডরুমের ভেতরে কোনো কাঁচ বা এই জাতীয় কিছু দিয়ে ইন্টেরিয়র বা ডেকোরেশন বা সাজানো এই জাতীয় পরিকল্পনা থাকে এটাকে অনতিবিলম্বে পরিত্যাগ করতে হবে। এবারে কতগুলো আরো বিষয় আছে যেগুলো আমি পয়েন্ট ওয়াইজ আপনাদের বলে যাচ্ছি। এতক্ষণ আমি মূলত একটা ধারাবাহিক আলোচনা না, একটা মিশ্র আলোচনা, আপনাদের কিছু কিছু বেসিক ধারণা দিলাম। এবার আমি পরপর পয়েন্ট ভিত্তিক কিছু আলোচনায় প্রবেশ করছি। প্রথমত, বাচ্চা, অবিবাহিত অথবা আত্মীয়দের জন্য আমি পয়েন্ট ওয়াইজ বলবো বলেছি, তাহলে আমি এবারে বাচ্চাদের জন্য বলে দিই। একদম ছোট বাচ্চা যদি হয়, অবিবাহিত ব্যাচেলার যদি আনম্যারিড কেউ হয়, অথবা গেস্ট আত্মীয় স্বজন যদি কেউ হয়, সেক্ষেত্রে পূর্ব দিকে মূল বাড়ির বাস্তুর ভেতরে আপনার যে মূল যে ঘরের যে অবস্থা
তার ভেতরে মোবাইল ফোনে এখন কম্পাস থাকে, কম্পাস অন করেও যারা এই দিক নির্ধারণের বিষয়টা যাদের কাছে বুঝতে অসুবিধা, তারা কম্পাস অন করে ঘরের মাঝখানে দাঁড়ালে, পূর্ব দিকে বা নর্থ লাইনের দিকে মুখ করে দাঁড়ালে অবশ্যই বাকি দিকগুলি স্পষ্ট হয়ে যাবে, মোবাইলে কম্পাসেই সেই নির্দেশগুলো দিয়ে দেবে। অথবা এটা ফ্ল্যাটের ক্ষেত্রেও প্রযোজ্য বা নিজস্ব বাড়ির গৃহের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি বাস্তুর সেই সব শর্তগুলোই বলবো এই ভিডিওগুলিতে ভাগ করে, যেগুলি আপনাদের গৃহ থাকার জায়গার ক্ষেত্রে প্রযোজ্য। দোকান বা ব্যবসা স্থানের বাস্তু আমি এই ভিডিওগুলোতে আনছি না, তাই এই ব্যাপারগুলোকে এর সঙ্গে না সিমিলার না জুড়লেই আপনাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে, এটা আমি প্রথমে স্পষ্ট করে দিচ্ছি। এবার বাচ্চা, অবিবাহিত অথবা যারা আত্মীয় স্বজন বা গেস্ট যারা আসছে বাইরে থেকে বা কিছুদিনের জন্য থাকছে বা কেউ হয়তো আশ্রিত রয়েছে বাড়িতে, এদের জন্য পূর্ব দিকে শয়ন কক্ষটা, ঘরটা পূর্ব দিকে হওয়া উচিত। কিন্তু নববিবাহিত যদি কেউ হয়, মূলত যাদের সন্তান এখনো পর্যন্ত হয়নি, এক্ষেত্রে এই দিকে থাকা অর্থাৎ পূর্ব দিকের ঘরে থাকা তাদের জন্য কিছুটা সাময়িক সমস্যার সৃষ্টি করতে পারে, এবং এই কক্ষে কোন রকম শারীরিক সম্পর্ক ইত্যাদি, তারপর তার থেকে বাচ্চা হওয়ার ক্ষেত্রে অসুবিধা, এগুলোর ক্ষেত্রে কিন্তু সম্মুখীন হতে হবে সমস্যার। যার জন্য বিবাহিত, যার বিবাহ হয়নি, সেই সব ব্যাচেলার, আনম্যারিড, অবিবাহিত অথবা আত্মীয় বা বাচ্চাদের, শিশুদের জন্য পূর্ব দিকের ক্ষেত্র উত্তম, প্রশস্ত। বাকিদের জন্য পশ্চিম বা দক্ষিণ দিকের ক্ষেত্র অবশ্যই উপযুক্ত রূপে গণ্য করা যাবে। এবার বাড়ির যিনি হাউসওয়াইফ যদি কেউ থাকে, যে গৃহকর্ত্রী, সেক্ষেত্রে তাদের বা গৃহকর্তা, হেড অফ দ্য ফ্যামিলি, তাদের যে শোয়ার ঘর বা বেডরুম সেটা দক্ষিণ পশ্চিম কোণ অথবা পশ্চিম দিকে হওয়া শ্রেয়। তার কারণ দক্ষিণ পশ্চিম অর্থাৎ নৈঋত কোণ, এই কোণটা পৃথ্বী তত্ত্বের অন্তর্গত, অর্থাৎ স্থিরতা। আমাদের যদি আমরা তত্ত্বের ভাগে দেখি, এটা একটা স্থিরতার দিক থেকে নির্দেশিত হচ্ছে। এই স্থানে তাদের শয়নকক্ষ হলে গৃহে তাদের দীর্ঘক্ষণ টিকে থাকা সম্ভব হয়, তাদের ক্ষেত্রে শারীরিক অসুস্থতা তারা যাবেন না, তারা সুস্থ থাকবেন, এই ব্যাপারগুলো মোটামুটি থাকে, স্বাভাবিক থাকে বলে মনে করা হয়। শয়নকক্ষে আমি তো বলেইছি পুজোর স্থান, এই ব্যাপারটা প্রথমেই যদি করতে হয় সেক্ষেত্রে এটাকে প্রথমেই পরিত্যাগ করতে হবে। এবার অনেকে প্রশ্ন করবেন, আমরা ভাড়া বাড়িতে থাকি, ছোট ঘরে থাকি, তাহলে শোয়ার জায়গায় যদি ঠাকুরের স্থান না রাখি তাহলে অন্য কোথাও রাখার স্থান নেই। আপনাদের যদি বারান্দা, কমন কোনো প্যাসেজ বা এই জাতীয় কিছু ঘরের সামনে থাকে, সেই জায়গার একটা নির্দিষ্ট দেওয়াল বা দিক আপনারা ঠাকুর রাখার জন্য ব্যবহার করতে পারেন। একান্তই কিছু না থাকলে অবশ্যই এই ঘরের ভেতরে এই ঘরটাকেই চারটে দিক হিসেবে ধরে তার উত্তর পূর্ব দিক অথবা উত্তর দিক বা পূর্ব দিকের দেওয়ালে ঠাকুর রাখার জায়গা আপনারা ক্ষেত্র তৈরি করতে পারেন। শয়নকক্ষ বা যে খাট, বিছানা, পালঙ্ক যেটা, এই প্রকার বানাবেন যাতে শোয়ার সময় আপনাদের মাথা, আমি প্রথমেই বলেছি আবারও বলে দিচ্ছি, উত্তর দিকে না হয়, পূর্ব পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম দিকে হয়। এইভাবে ঘুমালে আপনারা সকালবেলা যখন ঘুম থেকে উঠছেন একটা অদ্ভুত একটা কাজের একটা এনার্জি, একটা শক্তি নিজের মধ্যে আপনি অনুভূত করবেন। আর উত্তর দিক হচ্ছে কুবেরের দিক, যার জন্য আমি বলেছি এর আগের বিভিন্ন ভিডিওতেও, আলমারি রাখার সঠিক স্থান কোথায়? আলমারি রাখার সঠিক স্থান হচ্ছে গৃহের দক্ষিণ পশ্চিম কোণে। আপনি যখন আলমারি খোলার জন্য, লকার খোলার জন্য দাঁড়াবেন, আপনি দক্ষিণ দিকে মুখ করে দাঁড়াবেন। আলমারি থাকবে আপনার পূর্ব দিকে মুখ করে, পূর্ব দিক উত্তর দিকে মুখ করে, উত্তর দিক আপনার কুবেরের দিক। এইভাবে যদি আলমারি, লকার বা টাকা রাখার যে ব্যবস্থা রয়েছে আপনাদের, লকার হোক, আলমারি হোক, তিজোরি হোক, যেটাই হোক, আমি যে নির্দিষ্ট দিকে বললাম সেভাবে করে যদি রাখেন, নিশ্চিত রূপে আর্থিক অর্থ ব্যয়ের মাত্রা কমবে, সঞ্চয়ের মাত্রা অবশ্যই বৃদ্ধি পাবে, অর্থক্ষেত্র মজবুত হবে, করে দেখবেন। এরপরে প্রাতঃকালে উঠে পূর্ব দিকে মুখ করে ঘুম থেকে ওঠা বা উত্তরে মুখে ঘুম থেকে ওঠা বা ইত্যাদি ইত্যাদি কাজকর্ম শুরুকেও অবশ্যই শুভ বলে গণ্য করা হয়। তার জন্য খাটের অবস্থান, বেডরুমে আলমারির অবস্থান আশা করি আপনাদের কাছে স্পষ্ট হলো। এবার উত্তর দিকে মাথা করে ঘুমানোর বিষয়টাও আমি বলে দিয়েছি, কারণ উত্তর দিকে মাথা করে ঘুমালে শারীরিক অসুস্থতা এবং অবাস্তব রাত্রেবেলা ভয় পাওয়া, রাত্রেবেলা ঘুমের মধ্যে জেগে ওঠা, মাঝে মধ্যেই ভয় পেয়ে ঘুম ভেঙে যাওয়া, অলসতা, ঘুমের মধ্যে প্রচুর দুঃস্বপ্ন, কুস্বপ্ন আপনাদেরকে বিরক্ত করা, এই ব্যাপারগুলো ঘটবে। আর যদি শোয়ার সময় মাথা দক্ষিণ দিকে থাকে তাহলে দক্ষিণ দিকের দেওয়াল ছুঁয়ে খাটটা রাখবেন, স্থাপন করবেন, কোনো মাঝখানে গ্যাপ, কোনো ডিফারেন্স রাখবেন না। এটাও অবশ্যই উপযুক্ত একটা টিপস হিসেবে কাজ করবে। যদি আপনার বাড়ি অনেক তলা, ধরুন 10 তলা, আপনি 4 তলা 5 তলা হয়ে থাকেন, তাহলে
চেষ্টা করবেন, যদি ফ্ল্যাটের ক্ষেত্রে না, কিন্তু যদি নিজের বাড়ি হয়, চেষ্টা করবেন হাউসের হোম যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন, যিনি সব থেকে সর্বজ্যেষ্ঠ যিনি রয়েছেন, তার থাকার ঘর যেন সব থেকে উপরের তলায় নির্মাণ করা হয়, তার নিচে যাতে বাকিদের থাকার জায়গাগুলো প্রস্তুত করা হয়। খাটের সামনের দেওয়াল যেটা থাকবে সেখানে কোনো ঝর্ণা, সিনারি, প্রাকৃতিক দৃশ্য এগুলো লাগাতে পারেন। আর খাটের যেদিকে আপনাদের মাথা থাকবে সেই দিকে 7টা, 2টো, 3টে, অর্থাৎ একটা নয়, একের অধিক 7-এর মধ্যে সাদা ঘোড়া যেগুলি ছুটে চলেছে, এইরকম কোনো চিত্র যদি লাগাতে পারেন, এটা কর্মশক্তি বৃদ্ধি, এনার্জি বৃদ্ধি, ঘরের নেগেটিভ ঊর্জা দূরীভূত করার জন্য একটা অদ্ভুত অদৃশ্য শক্তি হিসেবে কাজ করে। এবার শোয়ার ঘরের আলোর ব্যাপারটা শোয়ার ঘরে খুব হালকা আলো রাখতে হবে, এবং হালকা আলো এমন ভাবে রাখবেন, আমি প্রথমে বলে দিয়েছিলাম দেওয়ালের রং হালকা রং করবেন, সেক্ষেত্রে হলুদ, গোলাপি বা হালকা নীলের একদম হালকা শেড যেগুলো হয়, অথবা যে অফ হোয়াইট, হ্যাঁ, ক্রিম, একদম হালকা যে সমস্ত রঙের শেড গুলো হয় সেগুলোর ব্যবহারের কথা বলেছি। পর্দাও তার সঙ্গে তাল মিলিয়ে একদম হালকা রঙের লাইট কালার পর্দা আপনারা সেখানে ব্যবহার করবেন, এর সঙ্গে আলো একদম হালকা রাখতে হবে। সব সময় একটা কথা মাথায় রাখতে হবে, আপনার বেডরুম বা আপনার শোয়ার ঘর যত হালকা হবে, যত লাইট হবে, সমস্ত ডিজাইন, সমস্ত ইন্টেরিয়র, সমস্ত রং, সমস্ত আলোর ক্ষেত্রে আপনি ততই সারাদিন নানান ক্ষেত্রে কর্মব্যস্ত, নানান মানুষের সঙ্গে ঝামেলা, অশান্তি, অবসাদ করে যখন ওই গৃহে আপনি অবস্থান করবেন, বিশ্রাম নেবেন, আপনি ততই বেশি নিজেকে রিলিফ ফিল করবেন, ততই বেশি নিজেকে আরামদায়ক আপনার অনুভূত হবে, এবং তার পরের দিন থেকে পুনরায় সেই সমস্ত কাজে কনসেন্ট্রেট করবার, মনঃসংযোগ করবার যে প্রবণতা আপনার মধ্যে ততই বৃদ্ধি পাবে। তার জন্য এই সূত্রগুলো নির্ধারিত। এবার ঘুমানোর সময় পা যখন রাখবেন, আরেকটা বিষয় মাথায় রাখবেন, কখনো যেন মুখ্য দরজা, অর্থাৎ আপনার বেডরুমের যে মূল দরজা রয়েছে যেখান দিয়ে প্রবেশ করতেন, সেই দরজার দিকে না হয়। আর আমি বলেই দিয়েছি যে ঘরের দরজা আর খাট এটাকে পাশাপাশি, অর্থাৎ প্যারালালে এটাও রাখা যাবে না, এটাও আমি বলে দিয়েছি। আর আরেকটি বিষয় মাথায় রাখবেন, শয়নকক্ষে খাটের ডান দিকে যে অনেকে ছোট টেবিল যেগুলোকে বলা হয় সাইড টেবিল বলা হয়, এটার উপস্থিতি দরকার, বাঞ্ছনীয়। আমি জল রাখতে নিষেধ করলেও এই টেবিলের ওপর নির্দিষ্ট রাত্রে জল বা যা যা প্রয়োজনীয় ওষুধপত্র ইত্যাদি আপনারা রাখতে পারেন। ওষুধ এটা খুব গুরুত্বপূর্ণ, অনেকে রান্নাঘরে ওষুধ রাখে, অনেকে বেডরুমে ওষুধ রাখে, অনেকে খাওয়ার ঘরে ওষুধ রাখে। মাথায় রাখবেন ওষুধ রাখারও আলাদা নির্দিষ্ট স্থান আছে, যত্রতত্র ওষুধ রাখলে গৃহে শারীরিক অসুস্থতা লেগেই থাকবে। বেডরুম, শোয়ার ঘর ওষুধ রাখার জায়গা নয়, বিছানার ওপরে, বিছানার পাশে ওষুধ রাখার জায়গা নয়। অবশ্যই বসার ঘর, যেটা আপনার ডাইনিং রুম, যেটা হল ঘর, বসার ঘর, সেখানে একটা নির্দিষ্ট জায়গায় কোনো আবদ্ধ স্থানে, সেটা একটা কৌটোর মধ্যে হতে পারে, একটা সেলফ, একটা ড্রয়ারের ভেতর হতে পারে, তার ভেতর ওষুধগুলোকে রাখবেন, প্রয়োজনের সময় ব্যবহার করবেন, নচেত নয়। এছাড়া আরেকটি বিষয়, শয়নকক্ষের আলমারির মুখ, আলমারির দিক আমি যেইভাবে বলেছি সেভাবে করে আপনারা স্থাপন করবেন। এছাড়া ড্রেসিং টেবিল, অর্থাৎ সাজার শৃঙ্গারের জন্য যে আয়না বা দ্রব্য যেগুলো থাকে, বা যে ফার্নিচার, আসবাবপত্র, আয়না যদি আপনার শোয়ার ঘর বা বেডরুমের ভেতরে থাকে, এটাকে সবসময় উত্তর দিকের দেওয়ালে লাগাবেন। উত্তর দিকের দেওয়াল, পশ্চিম দিকের দেওয়াল আপনারা লাগাতে পারেন, দক্ষিণ দিকের দেওয়ালে আয়না লাগানো থেকেও বিরত থাকবেন। এবার পরবর্তী পয়েন্ট হচ্ছে, শয়নকক্ষের খাটের ঠিক ওপরেই ছাদ যেটা থাকে, সেখানে কোনো বিম বা কোনো কলমের উপস্থিতি যাতে না থাকে, এবং সেখানে যদি থাকে তাহলে সেক্ষেত্রে ফলস সিলিং এর মাধ্যমে সেটাকে ঢেকে দিতে হবে, যাতে তার প্রভাব আর আপনার উপর না পড়ে। যতটুকু সম্ভব কোনো সিন্দুক, লকার এগুলোর উপস্থিতি না রাখার চেষ্টা করবেন, খাটের সঙ্গে সংলগ্ন, খাটের সঙ্গে ছোঁয়া হিসেবে, খাটের স্পর্শ হিসেবে সেটাকে না রাখার চেষ্টা করবেন, একটু দূরের দিকে রাখবেন। আর ড্রেসিং টেবিল উত্তর দিশায় রাখতে পারেন, পূর্ব দিকে মুখ করে, পশ্চিম দিকেও রাখা যেতে পারে, তবে আমি বারবার বলেছি দক্ষিণ দিকের দেওয়ালে আয়না নয়। উত্তর দিকে বালিশ কখনো রাখবেন না। উত্তর দিকে ঘুম থেকে ওঠার পর বা জিনিসপত্র আপনার খাটের ওপর শোয়ার যে সমস্ত চাদর, তোয়ালি যা যা থাকে, বালিশ, এগুলো উত্তর দিকে রাখবেন না, বাদ দিয়ে অন্যান্য দিকে রাখবেন। আর ঘরে ঘড়ি, শোয়ার ঘরে ঘড়ি, বেডরুমে ঘড়ি, ঘড়ি পূর্ব অথবা পশ্চিমেই টাঙাতে হবে, দক্ষিণ বা উত্তর দিকে ঘড়ি টাঙানো সম্ভব নয়। ঘড়ির একটা বিরাট বিস্তৃত বিষয় আছে, কোন
দ্রব্য দ্বারা নির্মিত ঘড়ি, লোহার ঘড়ি কোন দিকে টাঙাতে হবে, কাঠের ঘড়ি কোন দিকে টাঙাতে হবে, প্লাস্টিকের ঘড়ি কোন দিকে টাঙাতে হবে, সেগুলো নিয়ে আলোচনা করলে অযথা সময় নষ্ট হবে। এটা আলাদা একটা ভিডিওতে ঘড়ি আর আয়নার বিষয়ে আলোচনা করব। ঘড়ির শেপ আকৃতি কিরকম হতে পারে, আয়নার শেপ বা আকৃতি কিরকম হওয়া উচিত, এগুলো সব বাস্তুতে বিস্তৃত ব্যাখ্যা দেওয়া আছে। এগুলো নিয়ে অন্য ভিডিওয়ে আসবো। তবে স্বাভাবিকভাবে বলে রাখি, বেডরুম বা শোয়ার ঘরে ঘড়ি অবশ্যই পশ্চিম বা পূর্ব দিকের দেওয়ালে লাগাবার চেষ্টা করবেন। চৌকো ঘড়ি আপনারা রাখার চেষ্টা করবেন। আর শয়ন কক্ষে পড়াশোনা করার যে স্টাডি টেবিল, হ্যাঁ, অথবা কোনো বই, কোনো আধ্যাত্মিক পুস্তক, এগুলো না রাখাই স্বাভাবিক বা শ্রেয়। যদি রাখতে হয় পশ্চিম অথবা নৈরিত কোণে আপনারা সেটা স্থাপন করতে পারেন। এইগুলো মাথায় রেখে স্বাভাবিকভাবে চলতে হবে। যে শোয়ার ঘরের জানলা চেষ্টা করবেন পূর্ব বা উত্তর দিকে যদি জানলা রাখা যায়, সেটা আপনার গৃহের জন্য অবশ্যই উপযুক্ত ফল প্রদান করবে। এছাড়া শোয়ার ঘরের দরজা যদি পূর্ব, পশ্চিম বা দক্ষিণ দিক বরাবর রাখতে পারেন, সেটাও অবশ্যই উত্তম হবে। আর দরজা নিয়ে আমি প্রথমেই বলে দিয়েছি বিস্তৃতভাবে, আর সেটা নিয়ে বেশি আলোচনা করে সময় অতিবাহিত করব না। শোয়ার ঘরের দক্ষিণ পশ্চিম কোণ, এটা মাথায় রাখবেন। দক্ষিণ পশ্চিম কোণ কখনো ফাঁকা রাখবেন না, সেখানে সর্বত্র কোনো না কোনো জিনিস রেখে সেটাকে গার্ড করে, আড়াল করে দেওয়ার চেষ্টা করবেন। এবার যখন আলোচনা চলছে, একটা বোনাস হিসেবে টিপস বা টোটকা দিয়ে যাই। যাদের ক্ষেত্রে কাল সর্প দোষ রয়েছে, জন্মকুণ্ডলিতে বা কোনো জ্যোতিষ বলেছেন যে কাল সর্পের প্রভাব, সে ব্যক্তি নাজেহাল অবস্থা। 11টি ময়ূরের পালক, পূর্ণাঙ্গ নিখুঁত 11টা ময়ূরের পালক একসঙ্গে একত্রিত করে তার বেডরুমের দক্ষিণ দিকে যদি বা পশ্চিম দিকে, বিশেষ করে পশ্চিম দিকে যদি কোনো ফুলদানি বা কোনো পাত্রের মধ্যে ওই ময়ূরের পালকগুলি একসঙ্গে একত্রিত করে দক্ষিণ বা পশ্চিম দিকের দেওয়ালের সামনে রাখা যায়, এবং ওই গৃহ, ওই ঘর, ওই রুম প্রতিনিয়ত প্রত্যহ যদি সেই ব্যক্তি ব্যবহার করে, সেখানে সে ঘুমায়, সেখানে সে থাকে, বা তার বেডরুম হিসেবে বেশিরভাগ সময়টা সেখানে যদি কাটায়, কাল সর্পের প্রভাব কিছুটা করে হ্রাস হয়। যা একটু সময় লাগবে, সময় সাপেক্ষ, তাই ধৈর্য অবশ্যই বজায় রাখতে হবে। তাহলে এতক্ষণ বেডরুম নিয়ে, বেডরুমের বিষয় নিয়ে, আলো নিয়ে, পর্দা নিয়ে, রং নিয়ে, দিক নিয়ে, বিছানা নিয়ে, বেডরুমে আয়না নিয়ে, ঘড়ি নিয়ে সবকিছু মোটামুটি বললাম আপনাদেরকে। এবার শেষের দিকে বলি, যেটা বলছিলাম যে বাচ্চা, ছোট ছোট শিশুদের থাকার ঘর, সেটাও কোন দিকে হওয়া উচিত আমি প্রথমে উল্লেখ করে দিয়েছি, আত্মীয়দের ঘরের অবস্থানটা উল্লেখ করে দিয়েছি। তবে একটা কথা বলি, বাচ্চা, ছোট ছোট যারা বাচ্চা, এদের ক্ষেত্রে যখন ঘরের ভেতরে রং করবেন, খেয়াল রাখবেন খুব চটকদার রং, যেগুলো খুব তাদের মনঃপুত, তাদের ক্ষেত্রে তাদের মনকে খুব বেশি প্রভাবিত করে, এই জাতীয় রং করার চেষ্টা করবেন। এক্ষেত্রে তার জন্য কোন রংটা বেশি শুভ, তার রাশি অনুসারে কোন রংটা শুভ, তার লগ্ন অনুসারে কোন দিকটি শুভ, এগুলো দেখার থেকেও অতিরিক্ত অত্যন্ত উপযুক্ত হলো তার কোন রংটি বেশি পছন্দের। তার পছন্দ অনুযায়ী, ছোট ছোট বাচ্চাদের পছন্দ অনুযায়ী যদি তাদের ঘর ডেকোরেট করা যায়, সাজানো যায়, তাদের পছন্দ অনুযায়ী যদি রং, পর্দার রং, আলো, এগুলোর ব্যবহার করা যায়, সেক্ষেত্রে তাদের মন সবসময় প্রফুল্লিত থাকে, তাদের সবসময় মুখে হাসিও থাকবে, কাজকর্মও করবে, তাদের এনার্জি, সেই জিনিসটাও তাদের মধ্যে চরম মাত্রায় থাকবে। তার সঙ্গে অবশ্যই কোনো নানান রকম রং বেরঙের সিনারি বা রঙিন চিত্রপট, সেগুলোকেও ঘরের ভেতর তাদের স্থাপন করবেন। এগুলো অবশ্যই বাস্তুর ক্ষেত্রে পজিটিভ এনার্জি ইনহেন্স করতে বা বৃদ্ধি করতে সাহায্য করবে। বাচ্চাটার বিছানা এমন ভাবে রাখবেন যেন সেখান থেকে সরাসরি তার ঘরের দরজাটি সে দেখতে পায়, কারণ সে যদি দরজাই দেখতে না পায়, তাহলে সে কিন্তু নিজেকে নিরাপদ মনে করবে না। এগুলো ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে মানসিক ভাবে অনেক বিষয় রয়েছে, অনেক কিছু রয়েছে যেগুলো বাচ্চাদের মনস্তাত্ত্বিক দিককে প্রভাবিত করে। সেই জন্য তাদের মানসিক বিষয়গুলোর ক্ষেত্রে বা মনস্তাত্ত্বিক যারা মনোবিদরা রয়েছেন, তারাও কিন্তু অনেক কিছু নির্দেশ করেন। তাই বাচ্চাদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে বাস্তুর সাথে অবশ্যই সেই তাদের মনস্তাত্ত্বিক দিকটাকেও লক্ষ্য রাখতে হবে। তাই তাদের দরজা, তাদের এমন ভাবে খাট বিছানা স্থাপন করতে হবে যাতে সে সবসময় সেখান থেকে দরজা দেখতে পায়, কেউ আসছে যাচ্ছে, এগুলো যদি তার দৃষ্টিতে থাকে, তাহলে সে নিজেকে নিরাপদ বলে মনে করবে, এবং তাতে তার বাহ্যিক জ্ঞানের বিকাশ ঘটতেও সাহায্য করবে। সবসময় বাচ্চাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঘর অপরিষ্কার রাখলে মানসিক ভাবেও তারা অপরিষ্কার হয়ে পড়বেন, এবং তাদের ঘর থেকে উৎপন্ন প্রভাবিত যে শক্তি, যেগুলো বিস্তৃত হবে, সেগুলো দূষিত থাকবে। তাই মানসিক ভাবে তাদেরকে যাতে সুস্থ রাখা যায়, সেটাও প্রয়াস কিন্তু করতে হবে। তার সঙ্গে তাদের পড়ার টেবিল, স্টাডি টেবিল ঘরের উত্তর দিকে স্থাপন করতে হবে। পড়ার টেবিল বা যে জায়গায় বসে তারা পড়ছে, লেখাপড়া করছে, অথবা কমনলি এই জিনিসটা সব ক্ষেত্রে প্রযোজ্য,
সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে তাদের ঘরের পর্দা বা বেড কভার, বিছানার উপরে পাতা কাপড় বা টেবিল ক্লথ, যেটা পড়ার জায়গায় পাতা, এগুলো সবুজ রঙের করা উচিত। সবুজ রং যা বুধকে নির্দেশ করে, বুধকে চিহ্নিত করে, যা বিদ্যার্থীদের জন্য অত্যন্ত শুভরূপে প্রতিপন্ন হয়েছে। এছাড়া বাচ্চাদের মনঃসংযোগ বৃদ্ধির জন্য কিছু ক্রিস্টালের গ্লোব পাওয়া যায়, ক্রিস্টালের কিছু বল পাওয়া যায়, যে গ্লোব বা বলগুলো উপযুক্ত পুরোহিত দ্বারা মন্দিরে শোধন করে তাদের নাম গোত্র দিয়ে তাদের পড়ার টেবিল বা স্টাডি টেবিলের উপরে সেই গ্লোব রাখলে বা সেই ক্রিস্টালের বল নির্দিষ্ট রঙের সুতো দিয়ে যদি তাদের প্রবেশের মুখ্য দরজার উপর ঝুলিয়ে দেওয়া যায়, এতে তাদের কনসেন্ট্রেশন বৃদ্ধি পায়, তাদের মানসিক মনোসংযোগ যেমন বৃদ্ধি পায়, তাদের স্মৃতিশক্তি, জিনিস মনে রাখার, যে কোনো কথা মনে রাখার যে ক্ষমতা, এগুলো বৃদ্ধি পায়, পড়াশোনায় মনোনিবেশ তারা করতে পারে, তারা আরো উৎসাহী বলে মনে করে নিজেকে। যার জন্য এই সমস্ত ফেংশুইয়ের কিছু কিছু বিষয়, আমি সাধারণত এইটা বলি না কাউকে এই দ্রব্যগুলি ব্যবহার করতে, তবে বাচ্চাদের ক্ষেত্রে ক্রিস্টাল বলের ব্যবহারে অভূতপূর্ব ফল, আর ক্রিস্টালের গ্লোব পড়ার টেবিল বা স্টাডি টেবিলে রাখলে, পড়ার স্থানে রাখলে অভূতপূর্ব ফল পেয়েছে, এটা দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে। এবং সবুজ কাপড়ের ব্যবহার তো অবশ্যই বেশি মাত্রায় করবেন, এতে তাদের ওপর মন মানসিকতা, স্মৃতিশক্তি, মনঃসংযোগ সব ক্ষেত্রে একটা উপযুক্ত প্রভাব বজায় থাকবে। তো বাচ্চাদের ক্ষেত্রে ঘর কিরকম হওয়া উচিত, তাদের বেডরুম, তাদের পড়ার ঘর কিরকম হওয়া উচিত, তাদের আমাদের বাসস্থানের মধ্যে অবশ্যই শয়নকক্ষ কিরকম হওয়া উচিত, আত্মীয়দের ঘর কিরকম হওয়া উচিত, আশা করি কিছু কিছু বাস্তুর খুব সাধারণ এবং সরল ভাবে আপনাদেরকে বিষয় বুঝিয়ে দিতে পারলাম। আরো জটিলতা রয়েছে, আরো অনেক বিস্তৃতি রয়েছে, অত কিছুর দিকে যাচ্ছি না, কারণ সংক্ষিপ্ত ভিডিওতে যেটুকু না হলে নয়, বা যেটুকু করলে আপনাদের ক্ষেত্রে যার প্রভাবটা আপনারা স্পষ্ট রূপে পাবেন, সেটুকুই আজকে আলোচনা করলাম। আজকে এখানেই আলোচনা শেষ করব। পরবর্তীতে দ্বিতীয় বাস্তুর ভিডিওতে অবশ্যই আবার নতুন কিছু আলোচনায় আনবো। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যারা যারা আমার ভিডিও নতুন দেখছেন, আমি বারবার বলছি, অনুষ্ঠানের শুরুতেও যেমন বলেছিলাম, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য। আর যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, ডেসক্রিপশন বক্স বা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে বেলা 12টা থেকে রাত 8টার মধ্যে ফোন বা মেসেজের মাধ্যমে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, জয়।